হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। বাংলাদেশ ন্যাশনাল টিমের সামনে ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ কোয়ালিফায়ার্স এর দুইটা ম্যাচ আছে। একটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোমে এবং আরেকটা হচ্ছে লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। তো ওই দুইটা ম্যাচের জন্য বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাব্রেরা বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করছে, আর এই স্কোয়াডে হালকা হালকা কিছু সারপ্রাইজও আছে। তো এই জন্যই মূলত আজকের ভিডিওতে আমি এই বাংলাদেশের স্কোয়াড নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো বাংলাদেশের স্কোয়াড নিয়ে ডিসকাস শুরু করব গোলকিপার পজিশন থেকে। গোলকিপার পজিশনে তিনজনকে জায়গা দিছে হাবিয়ার ক্যাব্রেরা। একজন হচ্ছে মিতুল মার্মা, দ্বিতীয় জন হচ্ছে মেহেদী হাসান শ্রাবণ এবং তৃতীয় নম্বরে হচ্ছে সুজন হুসাইন। এখন আমার পার্সোনাল অপিনিয়নে এই তিনজনই স্কোয়াডে থাকা ডিজার্ভ করে। ওরা তিনজনই ঘরোয়া লিগে ওদের নিজেদের ক্লাবের হয়ে দুর্দান্ত মৌসুম কাটাইছে, যার কারণে মনে হয় আমার এই তিনজনই এই বাংলাদেশের স্কোয়াডে থাকা ডিজার্ভ করে। তার মধ্যে যদি আপনি দেখেন, মেহেদী হাসান শ্রাবণ এই সিজনে যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলার চান্স পাইছে, যথেষ্ট ম্যাচের টাইম পাইছে ও। তো এই যখনই ম্যাচ টাইম পাই তখনই ও ভালো পারফরমেন্স করছে, কারণ আনিসুর রহমান জিকো বসুন্ধরা কিংসের নাম্বার ওয়ান গোলকিপার, ও কিন্তু এই পুরা সিজনে একটু অফ ফর্মে ছিল বলতে পারেন, বা মাঝে মাঝে হচ্ছে ও ইনজুর্ড ছিল, যার কারণে মূলত এই আনিসুর রহমান জিকোর পরিবর্তে মেহেদী হাসান শ্রাবণ এই সিজনে বেশি ম্যাচ খেলার টাইম পাইছে এবং ম্যাচে ভালো পারফরমেন্স করছে। তারপর যদি আপনি দেখেন সুজন হোসাইনের কথা, সুজন হোসাইন মোহামেডানের ফার্স্ট চয়েস গোলকিপার, আর মোহামেডানের হয়ে ও কিন্তু এই সিজনটা দুর্দান্ত কাটাইছে এবং ও বলতে গেলে প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে, অর্থাৎ ওদের পারফরমেন্স কিন্তু অনেক বেশি কনসিস্টেন্ট ছিল। তারপর হচ্ছে মিতুল মার্মা শেখ রাসেল কেসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে, আর এখন রিউমার উঠতেছে ও আগামী সিজনে আবাহনী লিমিটেডের হয়ে খেলবে, এটা বলতে গেলে 99.9% শিওর হয়ে গেছে। আর এই মিতুল মার্মা শেখ রাসেল কেসিতে এই সিজনে ভালো করছে এবং অনেকগুলা ক্রুশিয়াল মোমেন্টে অনেকগুলা ক্রুশিয়াল সেভ করে কিন্তু এই সিজনে শেখ রাসেলকে অনেকগুলা পয়েন্ট এনে দিছে। তো এই কারণে আমার মনে হয় মিতুল মার্মাও এই স্কোয়াডে থাকা ডিজার্ভ করে। তো এই তিনজনে কিন্তু ডিজার্ভ করতো আমার মতে। এখন আসি একটু আনিসুর রহমান জিকোর কথায়, যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে স্কোয়াড ঘোষণার পর থেকে। একদল বলতেছে আনিসুর রহমান জিকোকে রাখা উচিত, আরেক দল বলতেছে আনিসুর রহমান জিকোকে বাদ দিছে ভালো হয়েছে, কারণ ফর্ম তেমন ভালো ছিল না। এটা আমিও মানি। আনিসুর রহমান জিকোর যে লেভেল, ওই লেভেল অনুযায়ী আনিসুর রহমান জিকো এই সিজনে পারফরমেন্স করতে পারে নাই। সেটা বলতে পারেন ওই যে গত সিজন মানে গত বছরের শেষের দিকে একটা কন্ট্রোভার্সি, সেটা বলতে পারেন একটু আপনার ইনজুরিতে থাকা, সবকিছু মিলিয়ে একটু মানে ওর লেভেলে পারফরমেন্স ড্রপ করতে পারে নাই এই সিজনে আনিসুর রহমান জিকো। আর যার কারণে কিন্তু বসুন্ধরা কিংসে শ্রাবণ চান্স পাইছে এবং শ্রাবণ পারফরমেন্স করে দেখাইছে। আমার মতে আনিসুর রহমান জিকো যদি ও এই পুরা সিজনটা খেলতে পারতো, বা এই যে সেকেন্ড ফেজে মানে লিগের সেকেন্ড ফেজে এসে শেষের ম্যাচগুলোতে যদি ও ইনজুর না হইতো, একেবারে কন্টিনিউয়াসলি খেলতে পারতো এবং পারফরমেন্স করতে পারতো, তাইলে আনিসুর রহমান জিকো স্কোয়াডে চান্স পাইতো। কিন্তু ও লিগের শেষের দিকে এসে একটু ইনজুরিতে ছিল, প্লাস হচ্ছে লিগের যে ম্যাচগুলো খেলছে বলতে গেলে এভারেজ লেভেলের পারফরমেন্স বলতে পারেন। সবকিছু মিলিয়ে মূলত আনিসুর রহমান জিকো আগে আমার মতে এখন এই তিনজন থাকে। অর্থাৎ আমি যদি টপ 3 বলি গোলকিপার বাংলাদেশের মধ্যে, তাহলে এই তিনজনই থাকবে, মিতুল মার্মা, শ্রাবণ এবং সুজন হোসাইন। তারপরে মূলত আনিসুর রহমান জিকো আসবে আমার পার্সোনাল ওপিনিয়নে। হয়তো আপনাদের ওপিনিয়ন আলাদা হইতে পারে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে এই তিনজনই টপ 3-তে থাকবে বর্তমান ফর্ম বিবেচনায়। তো আমার মনে হয় হাবিয়ার ক্যাব্রা ওইটাই চিন্তা করছে, বর্তমান ফর্ম বিবেচনায় এই তিনজনকে রাখা উচিত। তো এই কারণে মনে হয় এই তিনজনকেই রাখছে। তো এরপরে বাংলাদেশের যে পজিশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফেন্সিভ পজিশন নিয়ে। এখন ডিফেন্ডারদের মধ্যে বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইসা ফয়সাল, সুশান্ত ত্রিপুরা আর হচ্ছে সাদুদ্দিন, এই 5 জনকে আমি মূলত আমার লিস্টে টপ লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনে রাখছি। আর আগে কিন্তু সুশান্ত ত্রিপুরাকে আমরা দেখতাম না, আগে দেখতাম 4 জন, বিশ্বনাথ ঘোষ, সাদুদ্দিন, ইসা ফয়সাল আর রহমত মিয়া, এই 4 জনকে দেখতাম। 4 জনই কিন্তু টপ লেভেলের ফুল ব্যাক, অর্থাৎ 4 জনই টপ লেভেলের লেফট ব্যাক রাইট ব্যাক। তো এখন ওদের সাথে যোগ হয়েছে আপনার সুশান্ত ত্রিপুরা। আর সুশান্ত ত্রিপুরা আগে স্কোয়াডে ছিল না, ও কিন্তু রহমতগঞ্জে পারফরমেন্স করে ও স্কোয়াডে জায়গা করে নিছে। আর এই স্কোয়াডে যে জায়গা করে নিছে এটা কিন্তু রহমতগঞ্জে ও দুর্দান্ত পারফরমেন্স করেই পাইছে। রহমতগঞ্জ এই সিজনে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল ডিফেন্সিভ ওয়াইজ, আর তারও একটা পাঁচ ছিল কিন্তু এই সুশান্ত ত্রিপুরা। তো সুশান্ত ত্রিপুরাকে যদি নেক্সট ম্যাচ গুলাতেও বা নেক্সট যে টুর্নামেন্ট গুলা খেলবে বাংলাদেশ, ওইখানেও যদি নিজের জায়গা পাকাপোক্ত করতে হয়, তাহলে এই সুশান্ত ত্রিপুরাকে এই যে রহমত মিয়া, তারপর হচ্ছে ইসা ফয়সাল, সাদুদ্দিন, বিশ্বনাথ ঘোষ, এদের সাথে পারফরমেন্সের টক্কর দিতে হবে, এদের সাথে পারফরমেন্স ভালো করতে হবে সুশান্ত ত্রিপুরাকেও। আর না হলে কিন্তু নেক্সট যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো থেকে ড্রপ হয়ে যাবে সুশান্ত ত্রিপুরা, আমার কাছে যেটা মনে হয়। আর
এই পাঁচজন, ইসা ফয়সাল, রহমত মিয়া, তারপর সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, সাদুদ্দিন, এই পাঁচজন আমার মতে ডিজার্ভ করে। এই পাঁচজনকে হাবিয়ার ক্যাবরা স্কোয়াডে রাখছে, ওরা ডিজার্ভ করতো তার জন্য। এই পাঁচজনকে নিয়ে কোনো কথা বলার চান্স নাই। তো এরপরে সেন্টার ব্যাক পজিশনে আসি। সেন্টার ব্যাক পজিশনে একটা হচ্ছে তবু বর্মন, আরেকটা হচ্ছে তারিক কাজী। দুইজনই আমাদের বাংলাদেশের বেস্ট সেন্টার ব্যাক প্লেয়ার। এই দুইজনকে রাখা আমার মতে একেবারে 100% জাস্টিফাই করে, কারণ এই দুইজন যখনই খেলে বাংলাদেশ টিমের একটা আলাদা কনফিডেন্স পায়, বাংলাদেশের ফ্যানরা একটা আলাদা কনফিডেন্স পায়। তো এই কারণে এই দুইজনও থাকা একেবারে 100% ঠিক আমার মতে। আর এই দুইজন ঘরোয়া লিগেও পারফরমেন্স করছে, যার কারণে ওরা ডিজার্ভ করতো স্কোয়াডে জায়গা পাওয়া। তো এরপরের নামটা যদি বলি, এরপরের নামটা হচ্ছে শাকিল হোসাইন। শাকিল হোসাইন আগে যখন তপু বর্মন অনুপস্থিত ছিল তখনও খেলছে, ভালো পারফরমেন্স করছে। আবার হচ্ছে তারিক কাজী অনুপস্থিত যখন ছিল তখনও মোটামুটি খেলছে, ভালো পারফরমেন্স করছে। আমার মতে শাকিল হোসাইন ঠিক আছে, ডিজার্ভ করে ও, এই কারণে হাবিয়ার ক্যাবরা রাখছে। এখন কথা হচ্ছে দুইজনকে নিয়ে, রিমন হোসাইন আর মেহেদী হাসান মিতু। তো তাদের মধ্যে সবার প্রথমে কথা বলি মেহেদী হাসান মিতুর কথা। মেহেদী হাসান মিতু বসুন্ধরা কিংস এর হয়ে ভালো পারফরমেন্স করছে, ও যতগুলা ম্যাচ খেলার চান্স পাইছে ও ভালো পারফরমেন্স করে দেখাইছে। আর বসুন্ধরা কিংস এর হয়ে প্রায় 1500 মিনিট মতো খেলছে ও এই সিজনে। ওর যেরকম আপনার কি বলবো হাইপ আছে বা ওর যেরকম আপনার স্কিল আছে, ওই বেস অনুযায়ী ও ভালোই পারফরমেন্স করে গেছে। তো এই কারণে আমার মতে এই মেহেদী হাসান মিতুও ডিজার্ভ করে একটা জায়গা। এখন কথা হচ্ছে এই রিমন হোসাইনকে নিয়ে। রিমন হোসাইন ও লাস্ট কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল 2023 সালে যখন ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল তখন ও স্কোয়াডের জায়গা পাইছিল, এরপরে আর জায়গা পায় নাই। তো এ কিন্তু এই সিজনে টোটাল একটা গোল করছে, দুইটা অ্যাসিস্ট করছে, যদিও বা ডিফেন্ডার ও, তারপরেও কিন্তু ওর একটা গোল এবং দুইটা অ্যাসিস্ট আছে। আর তার মধ্যে ওর 750-800 মিনিট মতো খেলছে এই পুরা সিজনে। আমার মতে এই রিমন হোসাইন এর পরিবর্তে আরো অন্য প্লেয়ারদেরকে চান্স দেওয়া যাইতো। আমি বলতেছি না রিমন হোসাইন একেবারে ডিজার্ভ করে না, কিন্তু আমার মতে রিমন হোসাইন থেকেও বেশি ডিজার্ভ করে এরকম ঘরোয়া লিগের প্লেয়ার আছে যারা নিজের নিজের ক্লাবের হয়ে ভালো পারফরমেন্স করে গেছে, অন্তত রিমন হোসেন থেকেও বেশি। তাদের মধ্যে আমি বলতে চাই মোহামেডানের সেন্টার ব্যাক হাসান মুরাদের কথা। হাসান মুরাদ বলতে গেলে মোহামেডানের হয়ে এই পুরা সিজনে 1450 মিনিট মতো খেলছে, আর ওর পারফরমেন্স কিন্তু ভালো ছিল। আর ও কিন্তু মোহামেডানের হয়ে যখনই খেলার চান্স পাইছে ভালো পারফরমেন্স করে দেখাইছে। আর ও কিন্তু আমার মতে বাংলাদেশ দলে যদি জায়গা পাইতো, বাংলাদেশের হয়ে খেলার যদি চান্স পাইতো, ও ভালো করতো। তারপর আরেকজনের কথা বলতে পারেন, সে বেশিরভাগ হচ্ছে লেফট ব্যাক পজিশনে খেলছে, আবার ও সেন্টার ব্যাক পজিশনেও খেলে, মাহবুব আলম, সেটাও মোহামেডানের। আমি যতগুলো মোহামেডানের খেলা দেখছি প্রত্যেকটাতেই বলতে গেলে মাহবুব আলম ভালো করছে। ও সাফ হয়ে আসুক বা ম্যাচের প্রথম থেকেই খেলুক, ও ভালো পারফরমেন্স করছে। তো এই কারণে আমার মতে এই যে রিমন হোসাইনের থেকেও আরো বেশি ডিজার্ভিং প্লেয়ার ছিল যাদেরকে হাবিয়ার ক্যাবরার দলে ডাকতে পারতো। এখন হাবিয়ার ক্যাবরার গেম প্ল্যান, হাবিয়ার ক্যাবরা স্কোয়াড, হাবিয়ার ক্যাবরা কেন ডাকে নাই এটা হাবিয়ার ক্যাবরাই জানে। হয়তোবা রিমন হোসাইনকে নিয়ে হাবিয়ার ক্যাবরা আলাদা কোনো প্ল্যানিং আছে। তারপরে আসি মিডফিল্ড পজিশনে। মিডফিল্ড পজিশনের জন্য 7 জন মিডফিল্ডারকে কল করা হয়েছে, তার মধ্যে 200 রানা, তারপর এমডি হৃদয় আর জামাল ভুঁইয়া, এই 4 জনকে নিয়ে কোনো কথা নাই। এই 4 জন 100% ডিজার্ভ করে স্কোয়াডে থাকা, এবং ওরা ঘরোয়া লিগে নিজের ক্লাবের হয়ে হোক, বাংলাদেশ জাতীয় দলের হয়ে হোক, সব জায়গায় ভালো পারফরমেন্স করে গেছে। হয়তোবা মাঝখানে একটা দুইটা ম্যাচ খারাপ করছে, কিন্তু আপনি যদি এভারেজ বিবেচনা করেন ওরা প্রত্যেকটা বার ভালো করে গেছে। তো এরপরে আসি হচ্ছে চন্দন রায়ের কথা। চন্দন রয় ও বলতে গেলে শেখ রাসেলের হয়ে ভালো পারফরমেন্স করছে, আর শেখ রাসেলের হয়ে 18টা ম্যাচে ওর একটা গোল একটা অ্যাসিস্ট আছে। ওর একটা গোল একটা অ্যাসিস্ট ঠিক আছে, কিন্তু এই গোল অ্যাসিস্ট বাদ দিলেও ও পুরা ম্যাচে ভালো করছে, পুরা সিজনে ও শেখ রাসেলের হয়ে ভালো পারফরমেন্স করছে। আর বলতে গেলে শেখ রাসেলের হয়ে ও অনেক ম্যাচ খেলছে, অনেক টাইম পর্যন্ত খেলছে। তো এই কারণে আমার মতে চন্দন রয় ডিজার্ভ করে এই স্কোয়াডে থাকা। তারপরে কথা বলি হচ্ছে পুলিশ এফসির মিডফিল্ডার সাকু আজিম কিরমানিকে নিয়ে। এই সাকু আজিম কিরমানি কিন্তু পুলিশ এফসির হয়ে 2 সিজন ধরে খেলতেছে। আর আগের সিজনে পারফরমেন্স ভালো ছিল, মোটামুটি ভালো ছিল, কিন্তু এই সিজনে ওর পারফরমেন্স আলাদাভাবে নজর কাটছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের কাছে। কারণ এই সিজনে ও 2টা গোল 2টা অ্যাসিস্ট করছে, আর তাই এই গোল অ্যাসিস্ট যদি বাদও দেন, ও পুরা সিজনে ভালো পারফরমেন্স করে গেছে পুলিশ এফসির হয়ে। পুলিশ এফসি যতটুকু পারফরমেন্স করছে এই পুরা সিজনে, তার মধ্যে এই সাকু আজিম কিরমানি কিন্তু বড় একটা অবদান ছিল। আর এই কারণে মনে হয় আমার এই সাকু আজিম কিরমানি ডিজার্ভ করে এ স্কোয়াডে থাকা। তো এই মিডফিল্ডারের মধ্যে লাস্ট নামটা হচ্ছে মুজিবুর রহমান জনির, যে বসুন্ধরা কিংস এর মিডফিল্ডার। আর আপনারা জানেন বসুন্ধরা কিংস ভালো টিম, ওদের ভালো ভালো বিদেশি প্লেয়ার আছে। আর এই যে
আপনার মুরসালিন, তারপর হচ্ছে আপনার এই যে আপনার মিগেল দাম আছে না, রবসন রবিনো, ওরা থাকার পরেও এই মুজিবুর রহমান জনি হালকা পাতলা ম্যাচ খেলার চান্স পাইছে, ওইখানে ও আহামরি কিছু করতে পারে না আমার মতে। 8 ম্যাচ খেলে দুইটা অ্যাসিস্ট করছে মাত্র, আর ওর ম্যাচ টাইম শুধুমাত্র 116 মিনিট এই পুরা সিজনে। ওরা দেখেন এএফসি কাপ খেলছে, তারপর হচ্ছে চ্যালেঞ্জ লিগ কোয়ালিফায়ার ম্যাচ খেলছিল, তারপর এই যে ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্স কাপ, তারপর হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সবগুলা টুর্নামেন্ট মিলিয়ে মাত্র 116 মিনিট খেলার টাইম পাইছে এই মুজিবুর রহমান জনি বসুন্ধরা কিংসের হয়ে। তারপরেও কিন্তু একে বাংলাদেশ ন্যাশনাল টিমের স্কোয়াডে ডাকা হয়েছে। এখন আমার কাছে মনে হয় এই মুজিবুর রহমান জনি হচ্ছে কোচ ফেভারিট প্লেয়ার, অর্থাৎ হাবিয়ার ক্যাবরার ফেভারিট প্লেয়ার। কারণ এই মুজিবুর রহমান যদি এর আগেও আহামরি কোনো পারফরমেন্স না করেও ও আপনার বাংলাদেশ দলের স্কোয়াডে চান্স পাইছে, এবং বাংলাদেশ দলে ও রেগুলার বলতে গেলে খেলতেছে, ওর সাপ হয়ে খেলতেছে রেগুলার, ঠিক আছে, কিন্তু তারপরেও রেগুলার ও ম্যাচ টাইম পাচ্ছে বাংলাদেশ দলে। তো এই কারণে আমার কাছে মনে হয় এই মুজিবুর রহমান জনি হয়তোবা হাবিয়ার ক্যাবরার ফেভারিট, মানে কোচ ফেভারিট প্লেয়ার। যেরকম কয়েকটা প্লেয়ার থাকে ওরা কিন্তু কোচের ফেভারিট প্লেয়ার, অর্থাৎ কোচের ওদেরকে নিয়ে আলাদা গেম প্ল্যান থাকে। তো এই কারণে আমার মনে হয় হাবিয়ার ক্যাবরার এই মুজিবুর রহমান জনিকে নিয়ে হয়তো বা আলাদা গেম প্ল্যান আছে। এখন এই মুজিবুর রহমান জনির পরিবর্তে আমার মনে হয় আরো ভালো ভালো মিডফিল্ডার রাখা যায় তো টিমের মধ্যে। তার মধ্যে আমার একজনের নাম আছে, সেটা হচ্ছে মিনহাজুল আবেদিন বাল্লু নাকি বল্লু। তো ও কিন্তু এই পুরা সিজনে 17টা ম্যাচ খেলছে, 2টা গোল এবং একটা অ্যাসিস্ট আছে, আর হচ্ছে 963 মিনিট মতো খেলছে এই পুরা সিজনে। আমার মনে হয় এই এই মিনহাজুল আবেদিন বাল্লু ও এই জনি থেকেও ভালো পারফরমেন্স করছে গড়োয়াল লিগে। আর মোহামেডানের আরিফকেও মিডফিল্ড পজিশনে ভাবা যায় অন্তত মুজিবুর রহমান জনির পরিবর্তে, কারণ এই আরিফ হোসাইন কিন্তু মোহামেডানের হয়ে বেশিরভাগ সময় ও মিডফিল্ড পজিশনে খেলছিল। তো এই কারণে আমার মনে হয় মুজিবুর রহমান জনির পরিবর্তে মিনহাজুল আবেদিন বাল্লু বা এই রিফাত হোসাইনকে রাখা যাইতো আমার পার্সোনাল ওপিনিয়নে। এরপরে পজিশনে চলে আসি, ওইটা হচ্ছে ফরওয়ার্ড পজিশনে। আর ফরওয়ার্ড পজিশনে জায়গা পাইছে হচ্ছে শেখ মুরসালিন, রাকিব হোসাইন, আর হচ্ছে শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসাইন রাহুল, আর এমডি আব্দুল্লাহ। এদের মধ্যে শেখ মুরসালিন আর রাকিব, এদের দুইজনকে নিয়ে কোনো কথা নাই। শেখ মুরসালিন স্কোয়াডে ব্যাক করছে, ও আপনার হচ্ছে লিগে বসুন্ধরা কিংসের হয়ে একটা ম্যাচ না খেললেও ও চান্স পাইতো, কারণ শেখ মুরসালিন প্রুভ করে দেখাইছে ও নিজেকে। ও একটা দুইটা ম্যাচে ইজিলি চান্স পাইতো, ওই ম্যাচগুলোতে খারাপ করলে হয়তো ওকে নেক্সট ম্যাচে ড্রপ করে দেওয়া হইতো, কিন্তু ও চান্স পাইতো। তো এই কারণে আমার মনে হয় শেখ মুরসালিন স্কোয়াডে ব্যাক করছে, এটা অবশ্যই আমাদের জন্য ভালো খবর। আর আমার মতে ও ভালো পারফরমেন্স করে দেখাইবে ম্যাচে, ও সাপ হয়ে আসুক বা 11-এ খেলুক, ও যখনই ম্যাচ খেলার চান্স পাবে ভালো পারফরমেন্স করে দেখাবে। আর অন্যদিকে রাকিব বেস্ট প্লেয়ার বাংলাদেশের এখন আমার মতে, ও দুর্দান্ত করতেছে, গড়োয়া লিগ বলেন, ন্যাশনাল টিম বলেন, সব জায়গায় ভালো করতেছে। তো এরপরে আসি রাহুলের কথায়, অর্থাৎ রাব্বি হোসেন রাহুল। ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে ভালো পারফরমেন্স করছে এই পুরা সিজনে, ওয়ান অফ দা বেস্ট পারফরমেন্স ছিল লোকাল প্লেয়ারদের মধ্যে এই রাব্বি হোসেন রাহুলের। এই কারণে আমার মতে ও ডিজার্ভ করে এই টিমে থাকা, এই স্কোয়াডে থাকা। তো ওকে নিয়েও কোনো কথা নাই। এরপরে হচ্ছে শাহরিয়ার ইমন, মোহামেডানের নাম্বার 9, ভালো পারফরমেন্স করে গেছে পুরা সিজনে, ম্যাচ খেলার টাইম খুবই কম পাইছে, কিন্তু যখনই চান্স পাইছে ভালো করছে। আমি যে ম্যাচগুলোতে এই শাহরিয়ার ইমনকে খেলতে দেখছি আমার পারফরমেন্স ভালো লাগছে। আমি এই শাহরিয়ার ইমনকে রাকিবের সাথে খেলতে দেখার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি দেখতে চাই রাকিবের সাথে পার্টনার হিসেবে এই শাহরিয়ার ইমন কিরকম করে, কারণ আপনারা জানেন ফাইমের অপ অন পারফরমেন্স চলে, ওর মাঝে মাঝে ফর্ম ভালো মাঝে মাঝে খারাপ। এই কারণে আমাদের ব্যাকআপ যদি ভালো প্লেয়ার থাকে আমরা তখন ফাইমকে ড্রপ করতে পারবো। এই কারণে আমার মনে হয় শাহরিয়ার ইমনকে এই যে 2টা ম্যাচ আছে নেক্সট, ওই 2টা ম্যাচে ম্যাচ টাইম দেওয়া উচিত হাবিয়ার ক্যাবরার। তো এরপরে যদি কথা বলি, ওইটা হচ্ছে এমডি আব্দুল্লাহ। এমডি আব্দুল্লাহ মোটামুটি এই সিজনে মোটামুটি ভালো পারফরমেন্স করছে, 751 মিনিট মতো ম্যাচ খেলছে, 15টা ম্যাচ খেলছে, একটা গোল এবং একটা অ্যাসিস্ট করছে। আর আমার মতে ও এত আহামরি কিছু করে নাই, আবার এত খারাপও করে নাই, ওর মোটামুটি এভারেজ লেভেলের পারফরমেন্স ছিল। তো এরপরের নামটা হচ্ছে এমডি রফিকুল ইসলামের। ও বসুন্ধরা কিংসের প্লেয়ার, আর ওর এই সিজনে ওর ম্যাচ টাইমও কম, ম্যাচ সংখ্যাও কম, ওর গোলও নাই, অ্যাসিস্টের সংখ্যাও কম, কিন্তু তারপরেও ও স্কোয়াডের জায়গা পাইছে। এখন কেন পাইছে এটা একমাত্র হাবিয়ার ক্যাবরা আর বাফুফেই জানে, আমি জানি না। কিন্তু আমার মতে এই রফিকুল ইসলামের থেকেও ভালো প্লেয়ার আছে যারা গড়োয়া লিগে পারফরমেন্স করে গেছে। এই এমডি আব্দুল্লাহ মানে মোহাম্মদ আব্দুল্লাহ থেকেও ভালো পারফরমেন্স করা প্লেয়ার আছে যারা গড়োয়া লিগে পারফরমেন্স করছে। তাদের মধ্যে আপনি বলতে পারেন, কিছুক্ষণ আগে বললাম রিফাত হোসাইনের কথা, ও মিডফিল্ডে খেলে বলছি, একই সাথে ও
আপনার রাইট উইং পজিশনেও খেলতে পারে। তো আমার মতে রিফাত হোসেনকে মিডফিল্ড পজিশনে না ভাবলেও ফরওয়ার্ড পজিশনে ভাবা যাইতো বা উইঙ্গার পজিশনে ভাবা যাইতো, কিন্তু হাবিয়ার ক্যাবরা ভাবে নাই। তারপরে হচ্ছে মাহবুবুর রহমান সুপিল আছে, ও এই সিজনে ভালো পারফরমেন্স করে গেছে। আমি বলবো অন্তত এই এমডি আব্দুল্লাহ বা এই এমডি রফিকুল ইসলাম থেকে ভালো পারফরমেন্স করছে এই মাহবুবুর রহমান সুপিল, তো ওকে চান্স দেয় নাই। তারপর হচ্ছে আপনার এমডি জাফর ইকবাল আছে, ও কিন্তু এদের থেকে অর্থাৎ এই এমডি আব্দুল্লাহ আর এই এমডি রফিকুল ইসলাম থেকে ভালো পারফরমেন্স করছে, কিন্তু ওরা স্কোয়াডে চান্স পায় নাই। এখন কেন চান্স পায় নাই এটা একমাত্র হাবিয়ার ক্যাবরাই জানে, আমার জানা নাই এটা। আর আপনি যদি দেখেন ফরওয়ার্ড প্লেয়ার যাদেরকে বললাম, এই যে এমডি আব্দুল্লাহ আর এমডি রফিকুল ইসলাম, মিডফিল্ডে বললাম জনি, এদের তিনজনের থেকে আরিফের পারফরমেন্স অনেক ভালো। গোলের দিকে বলেন, অ্যাসিস্টের দিক থেকে বলেন, ম্যাচ খেলার টাইম বলেন, সব দিক দিয়ে এই আরিফ হোসাইন ভালো এদের থেকে। তো এই আরিফ হোসাইনকে চান্স না দিয়ে এই যে জনি, এই যে এমডি আব্দুল্লাহ, এই যে রফিকুল ইসলামকে কেন চান্স দিছে এটা একমাত্র হাবিয়ার ক্যাবরাই জানে। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যেটা বলছি, কোচের ইন্ডিভিজুয়াল কয়েকটা প্লেয়ারকে নিয়ে আলাদা গেম প্ল্যান থাকে, হয়তোবা এদেরকে নিয়ে হাবিয়ার ক্যাবরা আলাদা কোনো গেম প্ল্যান আছে, হয়তোবা আরিফ হোসাইনকে আরো বেশি নিজেকে প্রুভ করে দেখাইতে হবে ও যে বাংলাদেশ দলে ফিট এটা। এখন আরিফ হোসাইন আমার মতে এই টিমে আসলে এই টিমের উপকার হইতো আমার পার্সোনাল ওপিনিয়নে। এখন আরিফ হোসেন যেহেতু টিমে চান্স পায় নাই, ওকে নেক্সট সিজনে ভালো পারফরমেন্স করে টিমের জায়গা করে নিতে হবে, অর্থাৎ নিজের জায়গাটা নিজের থেকে ফাইট করে নিতে হবে। একবার ফাইট করে না হইলে বারবার ফাইট করে জায়গা নিতে হবে টিমের মধ্যে। আরে আরিফ হোসাইন যেন ভেঙে না পড়ে, এটাই আমি চাইবো। আরিফ হোসাইন যেন নিজেকে আরো ভালোভাবে পারফরমেন্স করে, নিজেকে আরো ভালোভাবে প্রুভ করে ও আগামীবারে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পাবে, এটাই আমি আশা করব। আর আমার মতে হাবিয়ার ক্যাবরা যে দলটা ঘোষণা করছে মোটামুটি ব্যালেন্স টিম, একটা দুইটা স্পট ছাড়া ওই একটা দুইটা স্পটে যে প্লেয়ারদেরকে ও রাখছে ওদের পরিবর্তে আরো বেটার প্লেয়ার রাখা যায়, তো আমার পার্সোনাল ওপিনিয়নে। এখন দেখা যাক হাবিয়ার ক্যাবরা যে স্কোয়াড ঘোষণা করছে এই স্কোয়াড নেক্সট যে দুইটা ম্যাচ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং লেবাননের বিপক্ষে, ওই ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়নে ভালো করবে এই প্লেয়াররা। আর মুজিবুর রহমান জনি কিন্তু কার্যজনিত কারণে ও আপনার হচ্ছে ইয়ার ম্যাচটা খেলতে পারবে না, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা। আর ডিফেন্সে হচ্ছে বিশ্বনাথ ঘোষ, এ কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে না কার্যজনিত কারণে। এখন দেখা যাক বাংলাদেশের এ স্কোয়াড অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং লেবাননের বিপক্ষে কিরকম লেভেলের পারফরমেন্স করে। আর এই বাংলাদেশের স্কোয়াড নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।